জামাত ইসলামের আমির বলছে যে দল হিসেবে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম অতীতের সকল কিছু, অর্থাৎ এই জন্য ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ না করে তিনি মামলার কথা বলেছেন। জি মমতা স্যার। জি না, জামাত কি বলেছে সেটা আমি বাদ দেই। আসলে এরা কিন্তু, যেটা আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এবং সরকারকে সাবধান থাকতে হবে, এরা কিন্তু সুযোগের সন্ধানে থাকবে, এটা মনে রাখবে না। এই যে ভারতীয় গ্রুপ যেটা সুলতানা কামাল, তার নাম তো সুলতানা কামাল চক্রবর্তী, সুলতানা কামাল চক্রবর্তী লাগান না কেন? তার নাম সবসময় সুমাল ব্যবহার করে। এরা একেবারে চিহ্নিত ভারতীয় দালাল এই গ্রুপটা, এবং যাদের নাম বললেন সবাই চিহ্নিত ভারতীয় দালাল। একজন দুইজন হয়তো শেখ ইসলাম চৌধুরী সাহেবের মতো, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি কেন এসব জায়গায় যোগদান করেন সেটা তিনিই ভালো জানেন, কিন্তু বাকি যারা আছে তারা প্রত্যেকেই ভারতীয়। সুতরাং এই দালাল গোষ্ঠী এই ইস্যুটাকে ব্যবহার করতে চাচ্ছে আর একটা ডিভিশন তৈরি করার জন্য এবং আর একটা আনরেস্ট তৈরি করার জন্য বাংলাদেশে। এবং 5 তারিখের পর থেকে তো অনেকগুলো তারা চেষ্টা করেছে, 15ই আগস্টের চেষ্টা করেছে, তারপরে আবার মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করেছে, চেষ্টার তো তাদের কোনো, তারপরে মাঝখানে আবার আনসার বিদ্রোহের চেষ্টা করলো। এগুলো হচ্ছে, এদেরকে চিহ্নিত করা উচিত। এবং আমাদের পক্ষ থেকে যেটা ইলিয়াস বলছিল যে সাংবাদিকদের চিহ্নিত করার কথা এবং তারা কি করে ঘুরে বেড়ায়, আমাদেরও দাবি করা উচিত এই ভারতীয় চিহ্নিত দালালরা কিভাবে ঘুরে বেড়ায় এখনো বাংলাদেশে, এবং তাদেরকে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না, এই দাবি আমাদের দিতে হবে। আর তারা যে ইস্যুটা নিয়ে কথা বলার চেষ্টা করছে জাতীয় সঙ্গীত নিয়ে, সেটা নিয়ে এক একজনের এক এক রকম অভিমত থাকতেই পারে। তো সেই অভিমত থাকলেই যে এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, এই চেতনা শব্দটাই তো বাংলাদেশে ঘৃণিত শব্দ হয়ে গেছে। আমি আমার বক্তব্যে এখন চেতনা কখনো ব্যবহার করি না। চেতনা একটা বাংলাদেশে একটা ঘৃণিত শব্দ। এই চেতনার নাম নিয়ে বাংলাদেশের অত্যাচার করা হয়েছে। আর আমার বক্তব্যে আমি শুধু একটাই বলতে চাই যে এই সমস্ত দালালদেরও সাবধান করে দিচ্ছে। আর ভারতকেও বলতে চাচ্ছি, রাজনাথ সিংকে, এই যে একটু আগে ইলিয়াস বললো না নিজের দেশের দিকে তাকাতে, মণিপুরের দিকে তাকাতে বলবো আমি রাজনাথ সিংকে। তাদের সেনাবাহিনী মণিপুরে ব্যবহার করুক। মণিপুরে এখন ড্রোন দিয়ে আক্রমণ হচ্ছে, মণিপুরে রকেট দিয়ে আক্রমণ হচ্ছে মণিপুরে, এবং মণিপুরে বোধহয় প্রায় 300 মানুষ মারা গেছে, এবং সাবেক চিফ মিনিস্টারের বাড়িতে রকেট অ্যাটাক হয়েছে। মণিপুর নিয়ে চিন্তা করা উচিত, 7 সিস্টার নিয়ে চিন্তা করা উচিত। ওইদিকে চীন কিন্তু 7 সিস্টারের কাছ দিয়ে 60 কিলোমিটারের কথা একটু আগে ইলিয়াস বলল, ওই পুরো অরুণাচল প্রদেশ পুরোটাই চীন নিয়ে যাচ্ছে। কাজে ওগুলো এখন চিন্তা করা উচিত। বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর রাজনাথ সিং এর কোনো দরকার নাই। আর সত্যি যদি বাংলাদেশের বিরুদ্ধে সে কোনো সামরিক অভিযান চালানোর স্বপ্ন দেখে, তাহলে ভারত বরং টুকরা হওয়াটা আরেকটু কুইক হয়ে যাবে। কারণ আমাদের চিকেন নেক আছে না, ওই চিকেন নেক কেটে দিলেই কিন্তু ভারতের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে 7 সিস্টার্স আলাদা হয়ে যাবে। এবং আমার মনে হয় আমাদের সেনাবাহিনী সম্পর্কে আমি একটা কথা বলতে চাই শুধু, যে আমাদের সেনাবাহিনীর যারা ইয়াঙ্গার জেনারেশন, তাদের সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল যে হয়তো 16 বছরে তারা ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমার একটা ধারণা ছিল, আমি কয়েকবার বলেছি। কিন্তু এবার বিপ্লবের সময় আমরা জানি যে আমাদের ইয়াং জেনারেশন যারা সেনাবাহিনী, যারা মেজর কিংবা ক্যাপ্টেন কিংবা কর্নেল, তারা কিন্তু রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। হাসিনার দালালি করেছে কি কয়েকজন চিহ্নিত জেনারেল, এই ইয়াং অফিসাররা কিন্তু এটা করে নাই। কাজেই এই ইয়াং অফিসাররা, আমার মনে হয় এই ইয়াং অফিসারের সাথে যদি আমাদের জনগণ, আবু সাইদের মতো জনগণ যোগদান করে, তাহলে ভারতের পক্ষে সম্ভব হবে না বাংলাদেশকে পরাভূত করে, বরং ভারতই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তো এটা বলেই আমার বক্তব্য। মহোদয় ধন্যবাদ। আসলে আমি প্রসঙ্গটা আনলাম যে বুদ্ধিজীবীরা আবারও চেষ্টা করছে অন্যরকম ভাবে, কথিত বুদ্ধিজীবী আর কি, দালাল, ভারতীয় দালাল। আপনি এদেরকে ভারতীয় দালাল বলেন, বুদ্ধিজীবী বলেন না। এবং এদের নিউজ কোথায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় জানেন? প্রথম আলো। আপনি সবসময় দেখবেন এদের নিউজ প্রথম আলোতে। বাংলাদেশে যে কালচারাল অ্যাগ্রেশন চলছে ভারতের তরফ থেকে, সেই কালচারাল অ্যাগ্রেশনে বাংলাদেশে 1 নম্বর এজেন্ট হচ্ছে প্রথম আলো গ্রুপ। এটা জনগণকে আমি বারে বারে মনে করিয়ে দিচ্ছি। জি ধন্যবাদ মিনার ভাই, আপনার কাছ থেকে শুনি আপনার শেষ কনক ভাই। যে জিনিসটা হলো, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমাদেরকে আওয়ামী লীগ নামক রোগ থেকে পরিত্রাণ দিয়েছেন।
কিন্তু এই কিছু জীবাণু এখনো কিন্তু আমাদের গেছে বা ক্যান্সার সেল বলে, এটা 3টা জায়গায়। আমরা যদি এই জীবাণুগুলি 3টা জায়গায়, একটা হলো এই সাংস্কৃতিক বলয়ে, এটাই হলো একটা জীবাণু, এরা মানে যে কোনো সময় আবার উঠে আসবে। আবার আরেকটা আছে প্রশাসনে হলো সিভিল প্রশাসনে, এখানে কিছু জীবাণু রেখে গেছে, এবং সামরিক যে আমাদের যে প্রশাসন সেখানে আছে। আমি তো সিভিল প্রশাসনের শুধুমাত্র আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কে একটু বলেছি, আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকেন। আর সামরিক যেটা ছিল, আমি যে একটা খবর পেয়েছি, যেটা ডিজিএফআই মানে মেজর জেনারেল আপনার ফয়েজ ইজ এ নাইস ম্যান, ভালো, সবাই মানে হয়তো ওনার প্রতি একটা আছে, বিশ্বাস বা আস্থা আছে, কিন্তু উনি তার যে পিএস হিসাবে নিয়োগ দিয়েছেন একজন কর্নেলকে, এটা আগের সরকারের পিএস হিসাবে ছিলেন, এবং আরো 2টা নিয়োগ উনি দিয়েছেন, যেটা নিয়ে সবার ভিতরে একটা অসন্তোষ দেখা দিয়েছে। এখন আপনার এইগুলি তো হলো জীবাণু, এই আওয়ামী লীগের জীবাণু, এগুলি আপনাদেরকে খাবে, আপনাদেরকে ধ্বংস করবে, সারা দেশকে ধ্বংস করবে। এবং এই যে সাংস্কৃতিক বলের যেগুলি নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের মুরব্বী শ্রদ্ধেয় মাহমুদ ভাই অলরেডি বলেছেন, এদেরকে সরাসরি আসলে এই শব্দগুলোই বলে। এদের একটা ট্যাক্টিস হলো সিরাজুল আলম চৌধুরী একটাকে নিয়ে আসবে, বাকিগুলি তো সব চিহ্নিত দাও। ওনার জন্য আমরা একটু দ্বিধান্বিত হই যে ওনাকে বলবো কিনা। ওনা একজন শ্রদ্ধেয় মানুষ, কিন্তু আপনার শ্রদ্ধা তো আপনাকে রাখতে হবে। এই যে আপনি দেখেন যে চিফ অ্যাডভাইজারের কাছে যে আমাদের সাংবাদিক সম্পাদক যারা গেলেন, ওখানে 2-1 জনকে নিয়ে গেছেন যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, যারা অনেক সাহসী করে কিছু কথা বলতেন, খুব একটা বেশি বলতেন না, তারপরে বলতেন। দেখবেন যে সেখানে মাহফুজ আনাম বা এদের সাথে এই 2 জনকে নিয়ে গেছে, আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে তো আপনাদের সচেতন হওয়া উচিত। এই যে মাহমুদ ভাই যখন এই যে নিপীড়িত হলেন, অনেক তাকে জেল খাটানো হলো, তখন কিন্তু এই সম্পাদক পরিষদ নামে একটা পরিষদ ছিলেন, ওনারা কিন্তু একটা টু শব্দ করেন না। এইগুলি নিয়ে আমরা লেখালেখি করেছি, কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই। আপনাদের বিবেক তখন কোথায় ছিল? কাজে এইগুলি আমাদের প্রশ্ন করতে হবে। এরা স্রেফ দালাল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি যে আপনি যোগাযোগ করেন মানুষের সাথে, যারা মানুষের কথা বলে। আমাদেরকে যদি পছন্দ না হয়, আরো অনেকেই আছে, তাদের কাছ থেকে আপনি কথা শুনে, মাহফুজ আনাম এদের কাছ থেকে শুনলে ইউল বি মিসগাইডেড। আমি জানি তাদের সাথে আপনার এক ধরনের সম্পর্ক রয়েছে, এটাকে আপনাকে কাট করতে হবে ফর দ্য সেক অফ দিস নেশন। আপনার যে সম্মান রক্ষার্থে আপনি সেই প্রথম আলো গ্রুপের সাথে আপনি ইউ কানেক্ট ডিসকানেক্ট। আপনি যদি এটা না করেন, আপনি কিন্তু জনগণ থেকে ডিসকানেক্টেড হয়ে যাবেন, আপনি যেই হন না কেন। ভাই, তার চেয়েও বড় কথা হচ্ছে, গত 18 বছর আমি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তার কোনো বক্তব্য পাইনি জনগণের পক্ষে, দেশের পক্ষে। হঠাৎ করে এত দেশপ্রেম মাথাচাড়া দিয়ে ওঠারও কিছু নেই, ওনাকে এত পূজা করারও কিছু নেই। জি, আপনি শেষ করেন। জি, আমি আমার কথাটা শেষ করি যে এই জন্য যে কথাটা বললাম যে আমাদের আসলে ভয়ের কোনো কারণ নাই। ইলিয়াস যে কথাটা বলেছেন যে পাকিস্তানের সাথে, এটাকে আমরা বলেছি যে আগে জানিয়েছি যে এটা অ্যাটমিক আমব্রেলা। সেটা অ্যাটমিক আমব্রেলা যদি এগুলি যে আমাদেরকে যে একটা ভয় দেখায়, দেখেন এরা এই যে সিরাজুল আলম খান, এদের কাজ হলো, এবং আরেকটা ছিল আপনার ওই যে জাফর ইকবাল, যে পাকিস্তানের নাম লেগে আগে তাকে তার নাকি মুখ ব্রাশ করে ফেলতে হবে। এটা করেছে এই জন্যেই আমরা কোনো অবস্থাতেই যেন আমাদের এই হুঁশটা না ফিরে, যে আমরা আমাদের দরকার পড়লে অ্যাটমিক আমব্রেলা আমরা ব্যবহার করে এবং ইন্ডিয়াকে একটা সমুচিত জবাব দিতে পারবো। এই কথাগুলি কিন্তু আমাদের প্রশাসন থেকে আসা উচিত ছিল। যেহেতু এটা আসে না, আমি আশা করব যে আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা হয়তো যদি একটু খেয়াল করেন আমাদের এই কথায়, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবেন আমরা আসলে কি চাচ্ছি। আমরা যেন এদের মাধ্যমে একটা যোগাযোগ সৃষ্টি হোক। আমরা মনে হয় পরবর্তী সময় যদি সম্ভব হয়, সমন্বয়কদের আমাদের সাথে ইনক্লুড করে আমরা তাদের সাথে হয়তো মত বিনিময় করতে পারি। এতে হয়তো দেশ ও জাতি আরো উপকৃত হবে। এই সমস্ত দালালকে প্রতিরোধ করা, এই সমস্ত জীবাণুকে, আমি যে 3টা জায়গার জীবাণু বললাম, এই জীবাণুদেরকে সমূলে বিনাশ করা, এটা আমাদের পক্ষে সহজ হবে। এছাড়া এই জাতির কোনো মুক্তি নাই। ধন্যবাদ। ধন্যবাদ। ইলিয়াস, আপনার কাছ থেকে আপনার সর্বশেষ। আমি আজকে কনক ভাই, আপনার এই অনুষ্ঠানটা যখন চলছিল, এই অনুষ্ঠানে এর আগে একবার আমরা মাহমুদ ভাইয়ের সাথে ছিলাম, ওই দিন বোধহয় মিনার ভাই ছিল না, আমরা 3 জন। তো প্রচুর কমেন্ট ছিল সেইখানে যে দেশে আয়, দেশে এসে কথা বল। অনেক সময় অনেক ভিডিওতে এই কথাটা বলতাম যে একদিন আল্লাহ যদি বাঁচায় বিমানবন্দরে যাব এবং ঘোষণা দিয়ে তারপরে বিমানবন্দরে যাব, সামনে এসে দাঁড়ায় তারপরে বলিস দেশে আয়। এখন চাইলে যাইতে পারি। তোরা সেই দেশে আসা বলার লোকগুলি এখন নিজেরাই দেশে নাই।
যারা এখনো পর্যন্ত এই আম্মুজানের সাথে ফোনে মাঝে মধ্যে কথাবার্তা বলে তারপরে উস্কানোর চেষ্টা করেন না, তাদেরকে বলবো 5 তারিখে যেহেতু কিছু করতে পারেন নাই, আম্মুকে আবার ফিরিয়ে নিয়ে আসা ফেরাউনের ওই নদীতে আল্লাহ যখন ডুবাই দেয় না, এরপরে আর ফেরাউনের কিছু করার ছিল না। অতএব খেলা শুরু হয়ে গিয়েছে। কালকে শুনলাম সে নাকি মোটামুটি গৃহবন্দী অবস্থাতে আছে, কারোর সাথে কোনো সংযোগ তাকে করতে দেওয়া হচ্ছে না। এটা ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টাইমস এটা করেছে তারা। তো এখন এই যারা মাঝে মধ্যে উনি ইউনিয়নের সভাপতি, উপজেলার সভাপতিকে ফোন দেওয়া তারপর উস্কানোর চেষ্টা করছেন, শেখ হাসিনা জীবনে কিন্তু তারে ফোন দেওয়ার কথা না, কিন্তু ফোন দিচ্ছে কেন? কারণ তার উপরে আর কেউ নাই যাকে সেই দায়িত্বটা দিবে। তো দেশে থেকে এখনো যারা সাংবাদিক বলেন, আমলা বলেন আর আওয়ামী লীগ বলেন এই হাসিনার উস্কানিতে কিছু করার চেষ্টা করবে না, তাদেরকে বলবো সাবধান হয়ে যান। এখন সময় এসে আমাদের বলার, তোরা দেশে আয়। ইউটিউব খোলেন, ফারজানা রূপা কি বলে টক, তারপরে নাইমুল ইসলাম খান কি বলবো, এরকম ইউটিউব চ্যানেল এক একজন এক একটা খোলেন, খুলে তারপরে কথা বলেন। আপনাদেরকে মিস করতেছে, অনেকদিন দেখি না, দেখতে মন চায়। কথা বলেন, আপনারা শুনি। এখন বাংলাদেশে গুতাগুতি করে তারপরে আবার বিপ্লব ঘটায় শেখ হাসিনারা বসাবেন, আল্লাহ মনে হয় এই জন্য এতগুলো মানুষের জীবন নেন নাই। আর ভারতের বিষয়টা যেটা বলবো, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, ভারতের শুধু একটা ভাই আমাদের নেতৃত্ব দরকার ভাই, একটা মানে একজন মানুষ দরকার যেই মানুষটা ভারতকে টুকরা টুকরা করে দিতে পারে। আজকে মণিপুরে যেটা হয়েছে, তাদের সাবেক সেই মুখ্যমন্ত্রী ওইখানে বাড়িতে যে হয়েছে আপনার রকেট হামলা, এটা ছোটখাটো কোনো হামলা না, রকেট হামলা হয়েছে। এইদিকে চীন নিয়ে নিয়েছে অরুণাচলের অনেকটুকু জায়গা, তার উপরে ওইদিকে কাশ্মীরে তো অবস্থা খারাপই, 470 নিয়ে এমনিতেই অনেক ঝামেলা চলছে। ওইদিকে আবার খালিস্তান করার জন্য, স্বাধীন করার জন্য আগে থেকেই যুদ্ধ চলছে। আর পাকিস্তান তো বসেই আছে এরকম একটা সমস্যা তৈরি হলে। শুধু বাংলাদেশ আর পাকিস্তান, দুই দেশে যদি দুইজন যদি নাকি মানে সরকার প্রধান থাকে না, চিনি কিনা অন্তত মানে কিছু না, খুব মানে ভালো কিছু দরকার নাই, শুধু এইটুকু চায় যে তার নিজের দেশটা স্বাধীন করবে ভারত থেকে, ভারত দখল করার দরকার নেই, তাইলেই ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। এবং আমরা মনে করি সেই দিনটা খুব বেশি দূরে না, যে ভারত তার যে অখণ্ড ভারতের স্বপ্ন ছিল সেটা তো পূর্ণ হবেই না, নিজের দেশ খণ্ড খণ্ড সেটা থেকে বাঁচানোর জন্য আমাদের কাছে এসে সাহায্য চাবে, ভাই আমাদের একটু সাহায্য করো। সেদিনের অপেক্ষায় থাকলাম।